কাঁচামাল বিলির মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করার সময় আগে আমরা বিভিন্ন পদ্ধতিগুলির নাম বলেছিলাম এবং তোমাদের সিলেবাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে যে 4টি পদ্ধতি রয়েছে সেই 4টি পদ্ধতি হলো ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, সিম্পল অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো এই পদ্ধতি অনুযায়ী যে কোনো উৎপাদনকারী সংস্থা তার সুবিধাজনক যে পদ্ধতিটি হবে সেই পদ্ধতিতে তার কাঁচামালের যে স্টোরে মূল্য, কাঁচামালের যে পরিমাণ তার স্টোরে রয়েছে তার মূল্য নির্ধারণ করবে এবং যে পরিমাণ কাঁচামাল প্রোডাকশনের কাজে ব্যবহার হয়েছে তার মূল্য নির্ধারণ করবে এবং কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করবে তা কিন্তু সেই উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কী ধরনের কাঁচামাল ক্রয় করা হচ্ছে, তার প্রকৃতিটি, কতবার ক্রয় করা হচ্ছে এবং সেই দ্রব্যের যে মূল্য কী পরিমাণ ওঠানামা করছে, এই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে উৎপাদনকারী সংস্থাকে ঠিক করতে হয় সে কোন পদ্ধতিতে তার কাঁচামালের মূল্য নির্ধারণ করে থাকবে। এই কাঁচামালের পণ্য নির্ধারণ করার জন্য একটি নির্দিষ্ট লেজার বা ছক আছে, একে আমরা স্টোর লেজার বলে থাকি। এই স্টোর লেজারের একদম ওপরে কি লিখতে হবে, বুকস অফ বলে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম, তার নিচে আমাকে লিখতে হবে স্টোর লেজার এবং তার নিচে অ্যাডপ্টিং যে পদ্ধতিতে আমরা এই স্টোর লেজার মেনটেন করব। এক্ষেত্রে দেখা যায় যে ফিফো মেথড, আমি যদি লিফোয় করি তাহলে লিফো মেথড লিখব এবং তার নিচে 3টি কলমে কতগুলি জিনিস আমাকে লিখতে হবে। সেগুলো হচ্ছে, প্রথম কলমে যেগুলো রয়েছে মেটেরিয়ালস, নেম, কোড, স্পেসিফিকেশন এবং বিন নম্বর। সেকেন্ডের ক্ষেত্রে যে কলমটা আছে সেখানে থাকবে লোকেশন এবং লিড টাইম এবং 3 নম্বর কলমে যেগুলো আমাকে লিখতে হবে স্টোরেজ লেজার ফোলিও নম্বর, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং অর্ডারিং লেভেল। এবং মূল যে আমাদের লেজারের ছক, সেই ছকটি মোট 13টি কলম আছে। 13টি কলমের মধ্যে প্রথমে থাকছে ডেটের কলম, তারপরের 4টি ঘর নিয়ে হচ্ছে রিসিপ্টের কলম, তারপরের 4টি ঘর নিয়ে হচ্ছে ইস্যু এবং তারপরের 3টি কলম নিয়ে হচ্ছে ব্যালেন্সের এবং শেষের ঘরটি হচ্ছে রিমার্কসের ঘর। যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তাই আমরা পুরো লেজারের ছকটাকে আমি পাট করে দেখানোর চেষ্টা করছি। দেখো, একদম উপরে যেটা লিখতে হবে বুকস অফ বলে প্রতিষ্ঠানের নাম, স্টোর লেজার, তার নিচে যে পদ্ধতিতে আমাকে স্টোর লেজার মেনটেন্স করতে হচ্ছে, তাই অ্যাডপ্টিং ফিফো মেথড বা লিফো মেথড বা সিম্পল অ্যাভারেজ মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথড তোমাকে লিখতে হবে। এবং তার নিচে অর্থাৎ যে 3টি কলমে আমার যে বিভিন্ন বিষয়গুলো লিখেছিলাম সেগুলো দেখে নাও, মেটেরিয়ালস, নেম, কোড, স্পেসিফিকেশন, বিন নম্বর। সেকেন্ডে যেটা ছিল লোকেশন, লিড টাইম এবং থার্ড যে কলমটাই ছিল স্টোরেজ লেজার ফোলিও নম্বর, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং হচ্ছে অর্ডারিং লেভেল। এবং মূল যে লেজারের ছকের কলম 13টি ঘরটাকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। একদম প্রথমে যে কলমটি তার নাম হচ্ছে ডেট এবং সেকেন্ড যে পার্ট আছে রিসিপ্টের কলমটি হচ্ছে আবার 4টি কলম নিয়ে তৈরি হয়েছে, GRN নম্বর, কোয়ান্টিটি, রেটস, অ্যামাউন্ট। এরপর যেটা আসছে আমার ইস্যুর ঘর, ইস্যুর ঘরটা হচ্ছে 4টে কলম, সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটি, রেটস, অ্যামাউন্ট এবং শেষে যেটা আসছে ব্যালেন্স। ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু 3টি কলম, কোয়ান্টিটি, রেটস এবং অ্যামাউন্ট এবং সর্বশেষ যে কলমটি সেটি হচ্ছে
রিমার্কসের ঘর। এবং কোন কলমে কিভাবে লিখে আমরা এই মেটেরিয়ালসের অন্তিম মূল্যই বলো বা ইস্যু মূল্য বার করব তা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো ছকে একদম যে ডেটের ঘরে, সেই ডেট অনুযায়ী যে তারিখে মাল অর্থাৎ কাঁচা মাল রিসিভড করা হয়ে থাকুক বা ইস্যু করা হয়ে থাকুক সেটি লিখব, এবং সেই তারিখের শেষে কি পরিমাণ কাঁচামাল পড়ে রইল তা ব্যালেন্সের ঘরে লিখব। এবং এই রিমার্কসের ঘরে যদি ওপেনিং ব্যালেন্স হয়ে থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স লিখব, ক্লোজিং ব্যালেন্স হলে ক্লোজিং ব্যালেন্স লিখব। অনেক ক্ষেত্রে কী হয়, ট্রান্সফার করা হয়ে থাকে, কখনো কখনো মাল রিটার্নস করা হয়ে থাকে, তাই আমি রিমার্কসের ঘরে সেই বিষয়ে মন্তব্যটি লিখব। এখন আমরা দেখে নিই রিটার্ন অফ মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামাল ফেরতের ব্যাপারটা কি না, কাঁচামাল সচরাচর কি করা হয় না, সরবরাহকারীর কাছ থেকে প্রথমে মজুদ ভাণ্ডারে ক্রয় করে এনে রাখা হয় এবং সেখান থেকে উৎপাদন ইউনিটে প্রয়োজন অনুযায়ী সেই কাঁচামাল সরবরাহ করা হয়ে থাকে। এবং এই কাঁচামাল রিটার্ন সচরাচর দুই প্রকারের হয়। প্রথম টাইপটি হচ্ছে মেটেরিয়ালস রিটার্ন টু ভেন্ডর, অর্থাৎ সরবরাহকারীর কাছে পণ্য ফেরত। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে মেটেরিয়াল রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রথমে আমরা দেখে নিই মেটেরিয়াল রিটার্নস টু ভেন্ডর, অর্থাৎ সরবরাহকারীর কাছে কৃত কাঁচামাল ফেরত পাঠানো। এটি কখন করা হয়, যখন বেশি পরিমাণে কাঁচামাল যদি সরবরাহকারী পাঠিয়ে থাকে তখন আমরা কাঁচামাল ফেরত করে থাকি। এছাড়া যদি ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য যদি সরবরাহকারী পাঠিয়ে থাকে তখন এই ফেরতের ব্যবস্থা করা হয়। এবং ওই কাঁচামাল যদি স্টোর কিপার তা গ্রহণ করে থাকে তাহলে যখন পণ্যটি ফেরত পাঠাবে সেই পরিমাণ পণ্যটিকে আমাকে ইস্যুর ঘরে দেখাতে হবে, এবং যে রেটে ওই পণ্যটি ক্রয় করা হবে ইস্যুর ঘরে সেই একই রেটে আমাকে দেখানো হবে। যদি স্টোর কিপার সেটি তার স্টোর লেজারে এন্ট্রি না করে থাকে সেক্ষেত্রে আর ফার্দার এই এন্ট্রিটি করার কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয় যে ব্যাপারটি ছিল মেটেরিয়াল রিটার্ন বাই দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট অর্থাৎ প্রোডাকশন ইউনিটে যে পণ্য আমরা পাঠিয়ে দিয়ে থাকি সেখান থেকে পণ্য ফেরত আসে। সেখান থেকে পণ্য আবার দুটি কারণে ফেরত হয়। এক নম্বর হচ্ছে যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কাঁচামাল পাঠিয়ে দেওয়া হয় তখন সেই অতিরিক্ত কাঁচামাল প্রোডাকশন ইউনিট থেকে আবার স্টোরে ফেরত পাঠানো হয়। আর দ্বিতীয়টি হচ্ছে যদি ত্রুটিপূর্ণ পণ্য পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয়, সেটি কাজে লাগে না তাই সেটিকে আবার স্টোরে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম যে অতিরিক্ত পণ্য ফেরত পাঠানো হয় সেক্ষেত্রে কি হয় না, সেই পণ্যটি যখন স্টোর কিপার গ্রহণ করবে সে রিসিপ্টের ঘরে সেটিকে এন্ট্রি করবে। আর ত্রুটিপূর্ণর ক্ষেত্রে কি হয়, যেহেতু ধরে নেওয়া হয় যে সেটি আর কোনো কাজে লাগবে না তাই যতক্ষণ পর্যন্ত সেই পণ্যটি সরবরাহকারীকে ফেরত পাঠানো হয় তাকে এমনভাবে লিপিবদ্ধ করতে হবে যাতে সেই পরিমাণ পণ্য কখনো ইস্যুর ঘরে না দেখানো হয়। শর্টেজ অফ মেটেরিয়ালস কি, যখন অন্তিম মজুদ পণ্য মূল্যায়ন করা হয় তখন দেখা যায় যে লেজারে যে পরিমাণ কাঁচামাল এবং বাস্তবে স্টোরে যে পরিমাণ কাঁচামাল এই দুয়ের মধ্যে ফারাক দেখা যাচ্ছে। অর্থাৎ স্টোরে যদি কাঁচামালের পরিমাণ কম হয় লেজারে পরিমাণের থেকে, সেই পরিমাণ কাঁচামালকে আমরা কি বলবো কি শর্টেজ অফ মেটেরিয়ালস। তারিখে আমরা এই শর্টেজটি দেখতে পাবো সেই তারিখেই আমাকে ইস্যুর ঘরে সেই পরিমাণ কাঁচামালের মূল্য লিপিবদ্ধ করে স্টোর লেজার বুক এর সঙ্গে এবং বাস্তবে যে পরিমাণ কাঁচামাল আছে তার মিলকরণ করতে হয়। এবং এই মিলকরণ করার সময় আমাকে কি করতে হবে, যে পদ্ধতিতে স্টোর লেজার মেনটেন্স করা হচ্ছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাকে ইস্যু করা পণ্যের রেটটি
নির্ণয় করতে হবে। সারপ্লাস অফ মেটেরিয়ালস অর্থাৎ যখন অন্তিম মজুত পণ্য আমরা মূল্যায়ন করব, সেক্ষেত্রে যদি স্টোর লেজার বইয়ে হিসাব অনুযায়ী যে পরিমাণ কাঁচামাল থাকার কথা বাস্তবে যদি তার থেকে বেশি কাঁচামাল থেকে থাকে, তাকে আমরা কি বলবো? সারপ্লাস। তখন আমরা কি করব? যে পরিমাণ সারপ্লাস হচ্ছে সেটি আমাকে রিসিপ্টের ঘরে দেখাতে হবে এবং শেষ যে রেটে আমাকে কাঁচামাল ক্রয় করা হয়েছে সেই রেটেই আমি রিসিপ্টের ঘরে দেখাবো। পরবর্তী যে বিষয়টি হচ্ছে ট্রান্সফার অফ মেটেরিয়ালস। ট্রান্সফার অফ মেটেরিয়ালস বলতে যখন একই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোডাকশন ইউনিট থাকে এবং কোনো একটি প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত কাঁচামাল তা সরাসরি অন্য এক প্রোডাকশন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ সচরাচর কী হয়, প্রোডাকশন ইউনিট থেকে সেটি প্রথমে স্টোর লেজারের কাছে, স্টোর কিপারের কাছে পাঠানো হবে, আবার স্টোর কিপার সেটি আবার সেকেন্ড প্রোডাকশন ইউনিটে পাঠায়। এক্ষেত্রে কি করা হয় না, একটি প্রোডাকশন ইউনিট অপর প্রোডাকশন ইউনিটে সরাসরি পণ্যটি পাঠিয়ে দেয়। একে আমরা বলি কি ট্রান্সফার অফ মেটেরিয়ালস। এই ট্রান্সফার অফ মেটেরিয়াল করতে গেলে ট্রান্সফার অফ মেটেরিয়ালের কপি তৈরি করতে হয়। এই কপিটি 3টি কপি তৈরি হয়। যে প্রোডাকশন ইউনিটটি মেটেরিয়ালসটি ট্রান্সফার করছে তার কাছে মূল কপিটি থাকবে, যে ইউনিট সেই ট্রান্সফার করা মেটেরিয়ালস গ্রহণ করছে তার কাছে একটি কপি থাকবে এবং তৃতীয় কপিটি থাকবে পরিব্যয় হিসাব রক্ষকের কাছে এবং কখনো কখনো স্টোর কিপারের কাছে একটি কপি পাঠানো হয়ে থাকে। সেক্ষেত্রে 3টি কপি না করে 4টি কপি করতে হয়।